আসসালামু আলাইকুম বন্ধুরা। একটা জাদুকরী পরিবার যেখানে প্রত্যেকেরই রয়েছে আলাদা আলাদা ম্যাজিক্যাল শক্তি, কিন্তু সবার মাঝখানে ছিল এমন একটা মেয়ে যার কোনো ম্যাজিক্যাল শক্তি ছিলই না। তবুও একদিন সেই মেয়েটা নিজের সাহস, ভালোবাসা আর আত্মত্যাগ দিয়ে রক্ষা করেছিল পুরো পরিবারকে। তো কিভাবে, চলুন দেখে আসা যাক সেই গল্পটা। তো গল্প শুরু করার আগে আপনাদের থেকে 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি, কারণ আপনাদের ভাই মানে আমি সম্প্রতি একটা পারফিউম ব্র্যান্ড চালু করেছি আসান নামে, যেখানে আপনারা একদম A+ গ্রেডের ইউরোপিয়ান এবং অ্যারাবিয়ান পারফিউমের কিছু কম্বো পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইসে। এই ঈদে সেই পারফিউমগুলো হতে পারে আপনার সিগনেচার আইটেম। আসলে আমি কয়েক মাস আগে ফেসবুক পেজের একটা প্রিমিয়াম বিজ্ঞাপন দেখে একটা কম্বো কিনেছিলাম। তো তারা তো রীতিমতো পারফিউমের নামে আমাকে পানি ধরিয়ে দিয়েছিল। শুধু সুন্দর প্যাকেজিং আর হাজার হাজার টাকার মার্কেটিং করে তারা লো গ্রেডের প্রোডাক্ট দিয়ে অনেক কাস্টমারকে ঠকাচ্ছে, এটা আমি বুঝতে পারি। তাই আমি ভাবলাম যে এই কাজটা যদি আমি করি তাহলে অন্তত মার্কেটিংয়ের টাকা লাগবে না। তাই আমরা প্যাকেজিং আর মার্কেটিংয়ের চেয়ে প্রোডাক্টে বেশি ফোকাস করেছি, আর আপনাদের জন্য রেখেছি ফ্রি ডেলিভারি সহ আকর্ষণীয় ডিসকাউন্ট। তো দাম সম্পর্কে বিস্তারিত জানতে প্লিজ ভিডিওর শেষে পিন কমেন্টের লিঙ্ক চেক করে আপনাদের ভাইয়ের পাশে থাকেন। তো গল্পের শুরুতে দেখা যায় মিরাবেল নামের একটা মেয়েকে, যে তার নানি আলমার সঙ্গে বসেছিল। আলমা একটা গল্প বলতে শুরু করে মিরাবেলকে, কিভাবে একটা মোমবাতি তার পুরো জীবন পাল্টে দিয়েছিল। আসলে আলমা আর পেদ্রো এক দম্পতি ছিল যাদের 3 জন সন্তান ছিল, কিন্তু কিছুদিন পর তাদের এলাকায় গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। আর এক সময় পেদ্রো আলমা এবং তার পরিবারকে বাঁচাতে গিয়ে নিজের জীবন বিসর্জন করে। কিন্তু ঠিক সেই মুহূর্তে হঠাৎ আশ্চর্যজনকভাবে আলমার হাতে থাকা একটা মোমবাতি ম্যাজিক্যাল শক্তি অর্জন করে ফেলে। সে মোমবাতি এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে আলমা পেয়ে যায় নতুন একটা ঘর আর তৈরি হয় নতুন একটা শহর। সেই ম্যাজিক্যাল ঘরের নাম রাখা হয় ক্যাসিতা। এরপর সেই মোমবাতি থেকে আলমার পরিবারের প্রত্যেক সদস্য একটা করে বিশেষ গিফট পেতে শুরু করে। এবার পালা আসে মিরাবেলের। তো পরদিন ওর ম্যাজিক পাবার কথা ছিল। সে তার নানিকে বলে মোমবাতিটা শক্ত করে ধরে রাখতে, আর সে নিজের চোখ বন্ধ করে প্রস্তুত হয় ম্যাজিক্যাল দরজার সামনে দাঁড়ানোর জন্য। তারপর গল্পটা চলে আসে বর্তমান সময়ে। এখন মিরাবেল অনেক বড় হয়ে গেছে, এক মিষ্টি আর বুদ্ধিমান মেয়ে হয়েছে। সে বাইরে বের হতে আশেপাশের ছোটরা তাকে জিজ্ঞাসা করে, তুমি কি সবকিছু মনে রাখতে পারো? তোমাদের পরিবারের কার কি কি শক্তি আছে? তখন মিরাবেল তাদের পুরো পরিবারের পরিচয় করিয়ে দিতে শুরু করে। এটাই ছিল ওদের ম্যাজিক্যাল ঘর, যার নাম ক্যাসিতা। আলমার 3 জন সন্তান ছিল পেপা, ব্রুনো আর জুলিয়েটা। পেপার আবেগের সঙ্গে জড়ানো ছিল তার শক্তি, অর্থাৎ সে যেমন অনুভব করত আবহাওয়া তেমনভাবেই বদলে যেত। জুলিয়েটা ছিল মিরাবেলের মা, তার শক্তি ছিল রান্নার মাধ্যমে মানুষের অসুখ সারিয়ে তোলা। আর ব্রুনোর শক্তি ছিল ভবিষ্যৎ দেখা, কিন্তু লোকেরা তাকে ভুল বুঝতো বলে সে একদিন হঠাৎ করেই হারিয়ে গিয়েছে। অন্যদিকে যেখানে যেখানে জুলিয়েটা যেতেন তার চারপাশ সবুজ হয়ে উঠত। সে যদি কাউকে নিজের বানানো মিষ্টি খাওয়াতেন তবে যে কোনো অসুখ তার ভালো হয়ে যেত। পেপা আর জুলিয়েটার স্বামীরা ছিল সাধারণ মানুষ, কিন্তু তারাও এখন এই ম্যাজিক্যাল পরিবারের সদস্য। মিরাবেলের 2 বোন ছিল লুইসা আর ইসাবেলা। লুইসা ছিল খুবই শক্তিশালী। শহরের সবাইকে সে কাজকর্মে সাহায্য করত, এমন কোনো ভারী জিনিস নেই যেটা লুইসা তুলতে পারত না। আর ইসাবেলার ছিল ফুল ফোটানোর শক্তি। সে যেখানেই যেত চারপাশে ফুলে ফুলে ভরে যেত। এরপর আসে ডেলোরেস, কামিলো আর অ্যান্টোনিও। ডেলোরেসের ছিল দূরের যে কোনো শব্দ শুনতে পাওয়ার ক্ষমতা। কামিলির ছিল নিজের রূপ বদলে অন্যের মতো হয়ে যাবার শক্তি। আর অ্যান্টোনিও এখনও কোনো পাওয়ার পায়নি, কিন্তু আজকে ছিল সেই দিন যেদিন অ্যান্টোনিও তার সেই উপহার পাবে। তখন ছোট বাচ্চারা আবারও মিরাবেলকে জিজ্ঞাসা করে যে তুমি তো এখনও তোমার পাওয়ার বললেন না, তোমার কি শক্তি আছে? তখন সবাই জানতে পারে যে আসলে মিরাবেলের কোনো ম্যাজিক্যাল পাওয়ারই নেই। সে তার পুরো পরিবারের একমাত্র সদস্য যাকে ম্যাজিক্যাল মোমবাতি কিছুই দেয়নি। এই কথা জানতে পেরে সবাই একটু চুপচাপ হয়ে যায়, কিন্তু মিরাবেল নিজে খুবই খুশি ছিল এবং সবসময় নিজের পরিবারের পাশে থেকে তাদের সাহায্য করত। মিরাবেল মন থেকে চাইতো যদি আবারও কোনো দিন সুযোগ আসে তাহলে যেন তাকেও একটা গিফট দেয়া হয়। যদিও ম্যাজিক না পাবার কারণে পরিবারের সবাই তাকে তেমন একটা গুরুত্ব দিত না, তবে মিরাবেল কখনো হাল ছাড়ত না। সেই সময় সে নিজের রুমে চলে যায়, যেখানে তার ছোট ভাই অ্যান্টোনিওর সঙ্গে তার দেখা হয়। অ্যান্টোনিও খুবই ভয় পাচ্ছিল। সে জানতো না যে ক্যান্ডেল তাকে কোন ধরনের ম্যাজিক পাওয়ার দেবে বা আদৌ কোনো পাওয়ার দেবে কিনা।
মিরাবেল তাকে সাহস দিয়ে বলে যে তুমিও অনেক স্পেশাল, তোমার খুবই ভালো একটা গিফট আসবে, দেখে নিও। অ্যান্টোনিও যে পশুদেরকে খুবই ভালোবাসতো এটা মিরাবেল জানতো, তাই সে তাকে সাহস দিয়ে বলে যে চলো বাইরে চলো, আজকে তোমার দিন। তারপর গ্রামের সবাই ক্যাসিতা নামের সেই ঘরে জমায়েত হয়, আর তারপর সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে যে অ্যান্টোনিও কি গিফট পায় এটা দেখার জন্য। ঠিক তখনই সেখানে হাজির হয় আলমা। এদিকে অ্যান্টোনিও মিরাবেলকে খুবই ভালোবাসে বলে তাকে পাশে ডাকে। এছাড়াও অ্যান্টোনিও খুবই ভয়ও পাচ্ছিল, তাই অন্তত মিরাবেল যাতে তার সঙ্গে ম্যাজিক্যাল গেটটা পার হতে পারে এই জন্য সে তাকে কাছে ডেকে নেয়। মিরাবেল প্রথমে রাজি না হলেও পরে সে কোনো কিছু না ভেবে তার ভাইয়ের পাশে দাঁড়িয়ে পড়ে। এই সময় তার ছোটবেলার সেই মুহূর্তটার কথা মনে পড়ে যায় যেদিন সে নিজে ম্যাজিক্যাল গেট খুলেছিল, কিন্তু সেই দরজা হঠাৎ করেই মিলিয়ে গিয়েছিল। সেই ঘটনার পর থেকে তার নানি আলমা তাকে ভালো চোখে দেখতেন না, কারণ তার কোনো ম্যাজিক্যাল শক্তি ছিল না। এবার ছিল অ্যান্টোনিওর পালা। সে সাহস করে দরজার সামনে চলে যায়, আর দরজা খুলতেই ম্যাজিক্যাল ক্যান্ডেল তাকে একটা শক্তি দিয়ে দেয়। সে এবার সকল প্রাণীদের সঙ্গে কথা বলতে পারবে। আর যেহেতু অ্যান্টোনিও প্রাণীদেরকে খুবই ভালোবাসতো, তাই এই গিফট তার জন্য ছিল একদম উপযুক্ত। মুহূর্তের মধ্যেই সবার মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। সবাই অ্যান্টোনিওর উপহার উদযাপন করতে শুরু করে। ফ্যামিলি ফটো তোলা হয়, সবাই হাসি মুখে ছবি তোলে, কিন্তু কেউই মিরাবেলকে পাশে রাখে না। এমনকি ফ্যামিলি ফটো তোলার সময়ও তাকে ডেকে আনা হয় না। সে একা একা মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। এরপর মিরাবেল যখন তার ঘরে ঢোকে তখন তার চোখে পড়ে কিছু অদ্ভুত বিষয়। সে দেখতে পায় যে ঘরের দেয়ালে ফাটল ধরেছে এবং ম্যাজিক্যাল ক্যান্ডেল ঝাঁকুনি খাচ্ছে, যেন সেটা কোনো বিপদের ইঙ্গিত দিচ্ছে। সে দৌড়ে আবারও উৎসবের জায়গায় চলে যায় এবং প্রথমে গিয়ে তার নানিকে সব কিছু জানায়। সে বলে যে নানি চলুন চলুন, ক্যাসিতার দেয়ালে ফাটল ধরেছে। তখন সবাইকে ডেকে আনা হয়, কিন্তু দেখা যায় সেখানে কিছুই হয়নি। তাই তার নানি খুবই রেগে যায় আর মিরাবেলকে বলে তুমি মিথ্যে বলেছ, সবার উৎসবের মাঝখানে এমন কথা বলে কেন সবার আনন্দ নষ্ট করতে চাইছো? বাড়িতে কিছুই হয়নি আর ভবিষ্যতে কিছু হবেও না। মিরাবেল কষ্ট পেয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। আর যখন তার মা জুলিয়েটা তাকে বোঝানোর চেষ্টা করে যে হয়তো তুমি যা দেখেছো সেটা কল্পনা ছিল, চিন্তা করো না, কিন্তু মিরাবেল জোর দিয়ে বলে না মা, আমি নিজের চোখে দেখেছি, আপনারা কেন আমার কথা বিশ্বাস করছেন না? এই প্রশ্নের উত্তর খুঁজতে মিরাবেল সরাসরি সেই মোমবাতির কাছে চলে যায়। তখন সে লুকিয়ে তার নানির কণ্ঠস্বর শুনতে পায়। তার নানি মূলত তার মৃত স্বামী পেদ্রোর সঙ্গে কথা বলার চেষ্টা করছিল। তিনি তাকে বলতে থাকে আজকে আমি বাড়ির ভেতরে অদ্ভুত কিছুকে আসতে দেখেছি, তুমি আমার পাশে থেকো, এই বাড়িটাকে বাঁচাতে সাহায্য করো। মিরাবেলের মনে হচ্ছিল যে তার নানি ভীষণ চিন্তিত। সে বুঝে যায় যে ম্যাজিক্যাল ক্যান্ডেল নিয়ে কিছু একটা গোলমাল তো অবশ্যই হয়েছে। সে ভাবে যে এই সব কিছু ঠিক করতে আমাকেই হবে। তাই মিরাবেল সিদ্ধান্ত নেয় যে যে করেই হোক সেই ম্যাজিক্যাল ক্যান্ডেল আর জাদুগুলোকে সে আবারও ঠিক করে ফেলবে। কিন্তু সমস্যাটা হলো সে জানেই না কোথা থেকে কি শুরু করবে বা কিভাবে এসব কিছু ঠিক করা যায়। তাই তার মনে হয় যে তাকে এখন ডেলোরেসের কাছে যেতে হবে। যেহেতু ডেলোরেস অনেক দূরের কথা শুনতে পায়, সে নিশ্চয়ই কিছু না কিছু জানে। তবে প্রথমে তারা ব্রুনোর পুরনো ঘরের ভেতরে ঢোকে, কিন্তু সেখানে তেমন কিছুই পাওয়া যায় না। পরবর্তীতে ডেলোরেস এসে মিরাবেলকে বলে তুমি হয়তো আরও ভালোভাবে খোঁজ করলে বুঝতে পারবে যে কাল থেকেই সব কিছু একটু অস্বাভাবিক হয়ে গেছে। তখন সবাই একসাথে খেতে বসেছিল। মিরাবেল চেষ্টা করছিল গোপনে ডেলোরেসের সাথে এইসব কথা বলার, কিন্তু খাবার টেবিলে অতিরিক্ত কথা বলায় তার নানি তাকে ডেকে নিজের পাশে বসিয়ে নেয়। নানি বলে শিগগিরই বড় একজন অতিথি আসছে আমাদের ম্যাজিক্যাল ঘর দেখার জন্য, তাই আমাদের খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এই কথা শুনে মিরাবেল একদমই সময় নষ্ট না করে সোজা চলে যায় লুইসার কাছে, আর তাকে বারবার জিজ্ঞাসা করতে থাকে যে তুমি কি অদ্ভুত কিছু টের পাচ্ছ? প্রথমে লুইসা বিষয়টা নিয়ে খুব বেশি কিছু না বলে এড়িয়ে যেতে চায়, কিন্তু পরবর্তীতে বলে যে ভালোই হয়েছে তুমি এসেছো, কাল থেকে আমার সত্যি অনেক অস্বাভাবিক লাগছে। যেদিন তুমি বলেছিলে যে ম্যাজিক্যাল সেই ক্যান্ডেলের উপরে কিছু একটা হচ্ছে, সেদিন থেকে আমার শক্তি কমে যাচ্ছে, আমি এখন আগের মতো ভারী জিনিস তুলতেও পারছি না। তখন মিরাবেল মুখ ফসকে বলে ফেলে যে তুমি জানো আমি একটা ফাটল দেখেছিলাম দেয়ালে, কালকে আমার চোখের সামনে সব কিছুই হচ্ছিল। এটা শুনে লুইসাও অনেক চিন্তিত হয়ে পড়ে, তবুও সে মিরাবেলকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয় আর ভাবে যে হয়তো খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে।
এরপর লুইসা মিরাবেলকে জানায় যে শেষবার এই বাড়িকে ভেঙে পড়তে দেখেছিল ব্রুনো, তাই যদি মিরাবেল সত্যি সবকিছুর উৎস জানতে চায় তাহলে তাকে ব্রুনোকে খুঁজে বের করতে হবে। সত্যিকারের উত্তর ব্রুনোর কাছে আছে, কিন্তু ক্যাসিতা তথা এই বাড়ি থেকে ব্রুনোকে অনেক আগেই বের করে দেয়া হয়েছিল। এই কথার সত্যতা জানতে মিরাবেল পৌঁছে যায় ব্রুনোর ঘরে। ঘরের ভেতরে ঢুকেই সে দেখে যে চারপাশে শুধু ধুলো বালু পড়ে আছে। এরপর হঠাৎ সে নিচে পড়ে যায় আর সামনে দেখতে পায় হাজারটা সিঁড়ি। কঠিন হলেও সে ধাপে ধাপে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে এবং একটা বিশাল খাত পার হয়ে অপর প্রান্তে পৌঁছে যায়। সেখানে সে এক অদ্ভুত জায়গায় প্রবেশ করে, যেখানে রয়েছে কিছু ঝলমলে সবুজ স্ফটিক। এগুলো যেন ভবিষ্যতের কিছু কল্পনার প্রতিচ্ছবি। সেইখানে মিরাবেল দেখতে পায় যে ভবিষ্যতের ক্যাসিতা ধ্বংসের পেছনে তাকেই দায়ী করা হচ্ছে, যেন সব কিছু তার জন্যই হয়েছে। তাই সেই সব কিছু থেকে বাঁচার জন্য সেই স্ফটিকগুলো জোড়া লাগানোর চেষ্টা করে, কিন্তু তখনই চারপাশটা আবারও কেঁপে ওঠে, সব কিছু ভেঙে পড়তে শুরু করে। মিরাবেল কোনো রকমে সেখান থেকে পালিয়ে আসে, কিন্তু ঠিক তখনই লুইসা নানির কাছে অভিযোগ করে। সে বলে যে মিরাবেল আমাকে বলেছে আমার শক্তি শেষ হয়ে যাচ্ছে, ওর কথায় আমার মন খুবই খারাপ হয়ে গেছে, আমার উপহার হয়তো নষ্ট হয়ে যাবে। এই কথা শুনে নানি রেগে গিয়ে মিরাবেলকে ডেকে অনেক কড়া কথা শোনায়। সে বলে যে তুমি কেন সবকিছু নিয়ে সন্দেহ করছো, কেন সবাইকে ভয় দেখিয়ে বেড়াচ্ছ? যদি তুমি খুশি না হও তাহলে এই বাড়ি থেকে চলে যাও। এই কথা শুনে মিরাবেল প্রচণ্ড কষ্টে ভেঙে পড়ে। সে নিজের ঘরে ফিরে যায়। সে আবারও চেষ্টা করে সেই সব ভাঙা স্ফটিকগুলো একসাথে জোড়া লাগাতে। ঠিক সেই মুহূর্তে কেউ একজন এসে বলে যে তুমি জানো না আজকে বাড়িতে এক আত্মীয়ের বিয়ের আলোচনা করা হবে, আমাদের সব কিছু প্রস্তুত রাখতে হবে। এদিকে তখনও মিরাবেল জানতে চায় ব্রুনো সম্পর্কে। সে গিয়ে পেপা আর তার স্বামীর কাছে জিজ্ঞাসা করে, কিন্তু তারা দুজনে এতে ভীষণ রেগে যায়। তারা বলে যে এই বাড়িতে কেউ ব্রুনোর নাম মুখেও আনে না, কারণ সকলের বিশ্বাস ব্রুনো ছিল অশুভ। সে যখনই ভবিষ্যৎ দেখত তখনই কিছু না কিছু খারাপ ঘটত। পেপা বলে যে সে আমাদের বিয়ের দিনও একটা বাজে ভবিষ্যৎবাণী করেছিল, যার কারণে পুরো অনুষ্ঠানে সমস্যা হয়েছিল, অনেক মানুষের সঙ্গে খারাপ কিছু ঘটেছিল। তাই নানি শেষমেশ ওকেও ওর ভবিষ্যতের সঙ্গে এই বাড়ি থেকে বের করে দেয়। এখন কেউ আর ওর নাম মুখেও আনে না। এদিকে সবাই অপেক্ষা করছে তাদের নতুন আত্মীয় মেরিয়ানোর জন্য, যে কিনা আসছিল ইসাবেলের সঙ্গে বিয়ের প্রস্তাব নিয়ে। এর মাঝেই মিরাবেল সকল স্ফটিক টুকরোগুলো একসাথে জোড়া লাগিয়ে ফেলে। তখন স্ফটিকের ভেতর থেকে আবারও সেই একই দৃশ্য সে দেখতে পায়। একদিকে দেখা যায় যে পুরো ক্যাসিতা ধ্বংস হয়ে গেছে এবং সেই ধ্বংসের পেছনে মিরাবেলের হাত রয়েছে। অন্যদিকে স্ফটিকের টুকরোগুলো একটা চিহ্ন তৈরি করেছে, যেটা হয়তো ভবিষ্যতের কোনো সংকেত ছিল। মিরাবেল তখন ভয় পেয়ে যায় আর সে কিছুই বুঝতে পারে না যে এসব হচ্ছেটা কি। ঠিক তখনই মিরাবেলের বাবা সেখানে এসে পড়ে। সে সব কিছু শুনে ফেলে এবং এই ভবিষ্যতের পেছনে হয়তো মিরাবেল আছে এটাও বুঝে যায়। তখন তিনি মিরাবেলকে বলে যে এই ব্যাপারটা তুমি কাউকে বলো না, একদমই চুপ থাকো, এই ভবিষ্যৎবাণী শুধু আমাদের মধ্যেই থাকুক। কিন্তু এই সকল কথা ডেলোরে শুনে ফেলেছিল আর সে কোনো কথা পেটে রাখতে পারতো না। তাই ডিনার টেবিলে সবার সামনে সে এই সব কথা বলে দেয়। সবাই অনেক ভয় পেয়ে যায়। কেউ কেউ তো ভাবে যে তাহলে কি মিরাবেলের জন্যই ক্যাসিতা ধ্বংস হতে চলেছে। অন্যদিকে সেই সময় ব্রুনোর দেখা পাওয়া যায় এবং হঠাৎ করেই স্ফটিকের সেই ভবিষ্যৎবাণী সকলের সামনে চলে আসে। তখন নানি সবকিছু বুঝে ফেলে যে এই ভবিষ্যৎবাণী আসলে মিরাবেলকে নিয়েছিল। শহরের লোকজনও এসে পড়ে আর তারা জানতে চায় যে এই ম্যাজিক্যাল ক্যান্ডেল আর বাড়ির সঙ্গে আসলে কি ঘটতে চলেছে। লোকেরা প্রশ্ন করতে থাকে যে সবকিছু ঠিক আছে তো। তখন নানি পরিস্থিতি সামলে নেয়। এদিকে মিরাবেল দেখতে পায় যে ব্রুনো তার স্ফটিকগুলো নিয়ে কোথাও চলে যাচ্ছে। তারপর সে একটা দেয়ালে পেন্টিংয়ের পেছনে চলে যায়। মিরাবেল চুপি চুপি সেই পেন্টিংয়ের ভেতর দিয়ে ঢুকে পড়ে এবং সেখানে সে ব্রুনোকে দেখতে পায়। তাকে অনুসরণ করতে করতে মিরাবেল চলে আসে ব্রুনোর লুকানো ঘরে। তখন ব্রুনো তাকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কেন এসেছো। তখন মিরাবেল সবকিছু খুলে বলে যে তার সাথে কি কি ঘটেছে এবং কিভাবে সে ক্যাসিতাকে ধ্বংস হতে দেখেছে। তখন মিরাবেল জানতে পারে যে ব্রুনো কখনো বাড়ি ছেড়ে যায়নি, সে সবসময় এই বাড়ির মাঝেই লুকিয়েছিল। সবার পাশে থেকেও সে যেন অদৃশ্য হয়ে গিয়েছিল, কারণ সবাই তাকে ভুল বুঝে তাড়িয়ে দিয়েছিল। এই কথা শুনে মিরাবেল খুবই কষ্ট পায়। এরপর সে ব্রুনোকে অনুরোধ করে যে তুমি আবারও ভবিষ্যৎ দেখো, আমি জানতে চাই ভবিষ্যতে কি হতে যাচ্ছে। প্রথমে তো ব্রুনো রাজি হয় না।
সে বলে যে আমি এসব অনেক আগেই ছেড়ে দিয়েছি আর এটার জন্য একটা বড় জায়গা দরকার। তখনই সেখানে অ্যান্টনিও এসে পড়ে আর বলে যে আমার রুমটা তোমরা ব্যবহার করতে পারো। মিরাবেল বারবার অনুরোধ করতে থাকে যে প্লিজ তুমি একবার দেখো যে আমরা কি কি করতে পারি ভবিষ্যতে। এদিকে নানি রেগে গিয়ে জুলিয়েটাকে বলে যে তোমার মেয়ের কারণে ইসাবেলার বিয়েটাও ভেঙে গেল, এখন তুমি ওকে সামলাও। এদিকে ব্রুনো অবশেষে ভবিষ্যৎ দেখা শুরু করে দেয়। সে কিছু রিচুয়াল করে আর তারপর ধীরে ধীরে তার সামনে ভেসে ওঠে একটা বিশাল ভবিষ্যতের ছবি, যেখানে দেখা যায় যে ক্যাসিটা ধ্বংস হয়ে যাচ্ছে, সব কিছু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। মিরাবেল ভয়ে বলে ওঠে যে প্লিজ আর একটু দেখো সামনে কি হচ্ছে, কিন্তু ব্রুনো থেমে যায়। সে বলে যে না, আমি এর থেকে বেশি কিছুই দেখতে চাই না। কিন্তু তবুও সে আরেকটু সামনে দেখে আর বুঝতে পারে যে ক্যাসিতাকে আবারও আগের মতো ফিরিয়ে আনা সম্ভব, তবে সেটা খুবই কঠিন হবে। এই ভবিষ্যৎবাণীর মানে ছিল যে মিরাবেলই হবে ক্যাসিতার ধ্বংসের কারণ, কিন্তু বাড়িটাকে বাঁচাতে হলে মিরাবেলকে কাউকে জড়িয়ে ধরতে হবে। ভবিষ্যতের স্পষ্ট ছবি থেকে বোঝা যায় যে মিরাবেলকে তার কোনো এক আত্মীয়কে জড়িয়ে ধরতে হবে, যার সাথে তার একটু মনোমালিন্য আছে। যদিও তখন পর্যন্ত মিরাবেল এবং তার বোন ইসাবেলার মধ্যে অনেক ঝগড়া চলছিল, তবুও মিরাবেল সাহস করে সিদ্ধান্ত নেয় যে সে ইসাবেলাকে জড়িয়ে ধরবে। বাড়িটাকে বাঁচাতে হলে এই কাজটা তাকে করতে হবে। সে ইসাবেলার কাছে যায় আর তাকে জড়িয়ে ধরে। ঠিক যেই মুহূর্তে সে ইসাবেলাকে ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরেছিল, সেই মুহূর্তে ক্যান্ডেলের আলো আবারও জ্বলে ওঠে এবং ঘরের শক্তি পুনরায় ফিরে আসতে থাকে। তবে প্রথমে ইসাবেলা খুবই রেগে গিয়েছিল, কারণ তার বিয়েটা ভেঙে গেছে আর সে ভেবেছিল যে মিরাবেলই তার বিয়েটা নষ্ট করেছে। তবে ধীরে ধীরে কথার মাধ্যমে ইসাবেলা বুঝতে পারে যে সব সময় অন্যের আশা অনুযায়ী সে নিজেকে চালিয়েছে। তার নিজের খুশি, পছন্দ, রং, ফুল কিছুতেই সে নিজের মতো করে কিছুই করতে পারেনি। আর এখন যখন সে নিজের মতো করে ফুল ফোটাতে পারে, নতুন রং আনতে পারে, তখন সে সত্যি অনেক খুশি হয়ে যায়, কারণ এই সব কিছু ছিল মিরাবেলের ভালোবাসার কারণে। দুই বোন একে অপরকে জড়িয়ে ধরে আর তখনই ফুল আর রঙে চারপাশটা ভরে ওঠে। সেই সাথে ম্যাজিক্যাল মোমবাতির আলো আরও উজ্জ্বল হয়ে যায়। সব কিছু আবারও ঠিকঠাক হতে থাকে। তারপর তারা দুজন নানির কাছে চলে যায়, কিন্তু নানি রেগে চিৎকার করে বলে, তুমি মিরাবেল, এইসব বানানো গল্প দিয়ে তুমি ম্যাজিকটাকেই ধ্বংস করে দিচ্ছ। তোমার ভালোবাসা, অনুভূতি, এই সব কিছু ভুয়া। সে আরও বলে যে তুমি যদি কাউকে ভালোবাসতে না পারো তাহলে ম্যাজিক আর কখনোই ফিরাতে পারবে না। এই কথা মিরাবেল একদমই সহ্য করতে পারেন না। সে কেঁপে কেঁপে গিয়ে রেগে উঠে বলে যে আপনি কখনোই আমাকে ভালোবাসেননি। আপনি ব্রুনোকেও তাড়িয়ে দিয়েছিলেন শুধু এই জন্য যে সে এমন কিছু বলেছিল যেটা আপনি মেনে নিতে পারেননি। যদি কারো ম্যাজিক না থাকে তাহলে তার কি এই বাড়িতে জায়গা নেই? তার কি কোনো মূল্যই নেই আপনার চোখে? এই কথা বলার সময় দুজনের মধ্যে তীব্র কথা কাটাকাটি শুরু হয়ে যায়। আর এই ঝগড়ার মধ্যে হঠাৎ করে ক্যাসিতার ভেতরে আবারও ফাটল ধরতে শুরু করে, যেন বাড়িটাই বুঝিয়ে দিতে চাইছে যে ভালোবাসা ছাড়া এই ঘরটাকে টিকিয়ে রাখতে কেউ পারবে না। এবার ক্যাসিতার ভেতরের ফাটলগুলো আরও বড় হতে থাকে, পুরো বাড়ি কেঁপে ওঠে আর তার ধ্বংস পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়ে। দেখতে দেখতে পুরো ক্যাসিতা ভেঙে পড়তে শুরু করে। যে ম্যাজিক্যাল বাড়ি একসময় এই পরিবারের সকলের ভালোবাসায় গড়া ছিল, সেই বাড়িটা এখন আর নিজেকে ধরে রাখতে পারছে না। কিন্তু এই বাড়িটা পরিবারের সদস্যদেরকে খুবই ভালোবাসতো, তাই সে সবার আগে সবাইকে নিরাপদে বাইরে বের করে দেয়। এদিকে মিরাবেল ক্যান্ডেলকে বাঁচানোর জন্য ছুটে চলে যায় আর ব্রুনো তার পেছনে ছুটে চলে আসে তাকে সাহায্য করতে। কিন্তু এখন আর মোমবাতির কোনো ম্যাজিক কাজ করছে না, তারা দুজনে নিচে পড়ে যায়। তবুও মিরাবেল শেষ মুহূর্তে ক্যান্ডেলটাকে ধরে ফেলতে সক্ষম হয়। সে প্রাণপণে চেষ্টা করে যে যেভাবেই হোক এই ক্যান্ডেলটাকে বাঁচাতে হবে, কিন্তু শেষ পর্যন্ত ক্যাসিতা একেবারে ভেঙে পড়ে আর সেই ম্যাজিক্যাল ক্যান্ডেলটাও নিভে যায়। সবাই হতবাক হয়ে যায়। জুলিয়েট এসে মিরাবেলকে জড়িয়ে ধরে আর সে বলে যে সব কিছু শেষ হয়ে গেছে, আর কিছুই করার নেই, তুমি যা পেরেছো তা করেছো। কিন্তু তখন অনেকে মিরাবেলকে দোষ দিতে শুরু করে। তারা বলে যে এই সব কিছুর কারণ তুমি, তোমার কারণেই আমাদের এত বছরের পুরনো ম্যাজিক্যাল বাড়িটা ধ্বংস হয়ে গেল। এই কথা শুনে মিরাবেল কেঁদে ফেলতে ফেলতে একা একা এ ঘর থেকে বেরিয়ে যায়। সে চলে যায় এমন একটা জায়গাতে যেখানে কেউ তাকে আর কোনো দিন খুঁজে পাবে না। ঠিক তখনই নানির মনে পড়ে যায় যে মিরাবেল হয়তো সেই নদীর ধারে গেছে, যেখানে অনেক বছর আগে সে আর তার স্বামী পেদ্রো একসাথে বসেছিল। এটাই সেই জায়গা যেখানে নানি প্রথম সেই ম্যাজিক্যাল ক্যান্ডেল পেয়েছিল। নানি ছুটে চলে যায় সেই নদীর ধারে, গিয়ে দেখতে পায় যে মিরাবেল চুপচাপ বসে আছে। সে তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে আর কাঁদতে কাঁদতে বলে যে মাফ করো মা, আমি তোমার কষ্টটা একদমই বুঝতে পারিনি।
তখন মিরাবেলও কাঁদতে কাঁদতে বলে, আমি অনেক ভুল করেছি নানি, আমি শুধু চেয়েছিলাম আমাদের বাড়িটা বাঁচুক, সবাই একসাথে থাকুক। এই সময় নানি নিজের জীবনের কাহিনী বলতে শুরু করে। সে বলে যে আমি আর পেদ্রো অনেক সুখে ছিলাম, আমরা 3টা সন্তান পেয়েছিলাম, কিন্তু সেই যুদ্ধে পেদ্রো আমাদেরকে রক্ষা করতে গিয়ে নিজের প্রাণ দিয়ে দিয়েছিল। তখনই সেই ক্যান্ডেল আমাদের জীবনে চলে আসে, একটা অলৌকিক উপহার যা আমাদেরকে ম্যাজিক দেয়। এত বছর ধরে আমাদের প্রত্যেক সন্তানের মধ্যে সেই ম্যাজিকের গিফট ছড়িয়ে পড়েছে, কিন্তু আমি একসময় ভুলে গিয়েছিলাম যে গিফট শুধু ম্যাজিক নয়, সেটা ছিল ভালোবাসা, বোঝাপড়া, সম্মান, এই সব কিছু মিলিয়ে সবচেয়ে বড় গিফট। সে মিরাবেলের দিকে তাকিয়ে বলে যে আমি বুঝতে পারিনি যে আমি তোমার সঙ্গে অবিচার করেছি, তুমি আমার মেয়ের মতোই, তোমার মধ্যেই তো আমার আসল উপহার রয়েছে। মিরাবেল এবং তার নানি একে অপরকে ক্ষমা করে দেয় এবং তারা খুব খুশি হয়ে সামনে এগিয়ে যেতে থাকে। আর হঠাৎ করেই তাদের চারপাশে অনেক গোল্ডেন প্রজাপতি দেখা দিতে থাকে। মিরাবেল বুঝতে পারে যে সবকিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে। প্রজাপতিগুলো চারপাশে ঘুরপাক খেতে থাকে। আর ঠিক তখনই ব্রুনো চলে আসে এবং মাকে দেখে বলে, সবকিছু ঠিকঠাক চলছে তো? এরপর আলমা ছুটে গিয়ে তার এত বছরের হারিয়ে যাওয়া ছেলেকে জড়িয়ে ধরে। তারপর তারা 3জন মিলে ক্যাসিতা নামের সেই বাড়ির দিকে ফিরে চলে যায়। যদিও বাড়িটা এখন ধ্বংসস্তূপ হয়েছিল, কিন্তু তবুও মিরাবেল বলে যে আমরা সবাই মিলে এই বাড়িটা আবারও গড়ে তুলব। ম্যাজিক অতটা গুরুত্বপূর্ণ নয়, বরং আমাদের একসাথে থাকা বেশি গুরুত্বপূর্ণ। মিরাবেল তার পরিবারের সকল সদস্যদেরকে ডেকে সবাইকে বলে যে আমরা একে অপরকে সাহায্য করব। ধীরে ধীরে পুরো শহরের সবাই এসে এখানে জড়ো হয়, যারা সারা জীবন এই পরিবারের পাশে থেকেছে। তারা সবাই হাতে হাত মিলিয়ে এই বাড়িটা পুরোপুরি ঠিক করে ফেলে। আর আমরা দেখতে পাই যে ডেলোরেস ইসাবেলাকে দেখতে আসা সেই ছেলেটাকে ভালোবেসে ফেলেছে, আর তাদের জীবনটাও নতুন করে শুরু হয়ে গেছে। অবশেষে যখন মিরাবেল বলে সব কিছু ঠিক হয়ে গেছে, তখন সবাই দারুণ খুশি হয়ে যায়। তারপর সবাই অপেক্ষা করে যখন মিরাবেল ক্যাসিতার সেই মেইন ফটকের পেন্ডেন্টটা লাগাবে। সবাই একটু মন খারাপ করে, কিন্তু যখন সে পেন্ডেন্ট লাগায় আর দরজা খুলে দেখে, তখন পুরো বাড়ি আবারও আগের মতো হয়ে যায়। বাড়িতে আবারও ম্যাজিক ফিরে আসে এবং পরিবারের প্রত্যেকটা মানুষের মধ্যে তাদের নিজ নিজ ম্যাজিক্যাল পাওয়ার ফিরে আসে। এভাবেই পুরো পরিবার আবারও একত্রিত হয়, আর এবার 2জন নতুন সদস্যও যুক্ত হয়, মিরাবেল এবং তার ছোট ভাই। আর এভাবেই এই দারুণ ম্যাজিক্যাল পরিবারের গল্প এখানে শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।